স্কুল কলেজের 1,23,000 শিক্ষক কর্মচারীর বকেয়া অবসর ভাতা প্রদান। ফ্যাসিবাদের লুটপাট থেকে রেহাই পাননি শিক্ষকরাও, বললেন প্রধানমন্ত্রী। বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী সহ 4 জন। খালেদা জিয়া ছিলেন বিএনপির গণতান্ত্রিক ও রাজনৈতিক কারিগর, মন্তব্য শীর্ষ নেতাদের। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার পরিবার দেশের জন্য, জাতির জন্য যেই ভালো কাজগুলো করেছে, ভালো কাজগুলোকে নাজাতের জায়গা করে আল্লাহ তাদের উভয়কে আপনি মাফ করে দিন। বাংলাদেশে দেয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই করল মিয়ানমার। রাখাইনে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরত নেওয়ার উদ্যোগ। ডারউইন টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তৃতীয় দিনে অজুদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা, এখনো এগিয়ে 72 রানে। Oh, does he? No, he doesn't on this occasion. There's the breakthrough. আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পাননি শিক্ষকরাও। তাদের শ্রম ঘামে অর্জিত তহবিল দেউলিয়া করে দিয়েছিল লুটপাট চক্র। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করে এসব কথা জানান তিনি। এই সময় প্রধানমন্ত্রী শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসেবের অনুকূলে ছাড় করেন 2,035 কোটি টাকা। পাওনা টাকা সর্বোচ্চ 6 লাখ করে টাকা পেয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অর্থ পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না শিক্ষকদের। কবরে তার সন্তানরাও তার স্ত্রী এখনো টাকা পায়নি, চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না। এখানে অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। এখন পর্যন্ত শিক্ষকদের সেই পাওনা টাকার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। এই সংকট কাটাতে সরকার একসাথে 1,23,000 শিক্ষক কর্মচারীদের জন্য 2,035 কোটি টাকা ছাড় করল। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন 64 জেলার সংশ্লিষ্টরাও। পরে 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, টাকা পেতে নানা রকম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষকদের। দুঃখজনক হলেও সত্য, টাকা পেতে ঘুষও দিতে হয়েছে। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। প্রধানমন্ত্রী জানান, এখন থেকে ঘুষ, অনিয়ম আর ভোগান্তি ছাড়াই টাকা পৌঁছে যাবে শিক্ষকদের হাতে। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়, আর কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা।
অনুষ্ঠানে বক্তারা জানান, ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাতের নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার টাকা দেওয়ারও ঘটনাও ধরা পড়েছে। এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন সেই নিয়ে টোটাল আমাদের 38,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে, এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। টাকা হাতে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষকরা। কল্যাণের টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। আপনিও দোয়া করবেন যাতে করে আরও যারা শিক্ষক আছেন যাদের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারিনি, তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। আপনি দোয়া করবেন সরকারের জন্য। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে 4 জনকে মনোনীত করা হয়েছে। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। মনোনীত 4 জন সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জাবিউল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 4 জনকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মেধা ও বিচক্ষণতায় সর্বোচ্চ নীতি নির্ধারণে ফোরামের দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অবদান রাখবেন বলে আশা বিএনপির। বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর বেগম খালেদা জিয়া। তার আদর্শে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর 82তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা বলেন, বিগত 17 বছরে কোনো চাপের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে কেক কাটার পরিবর্তে এবার দেশব্যাপী আয়োজন করা হচ্ছে দোয়া মাহফিল। শনিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা, অংশ নেন কর্মী সমর্থকরাও। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বিগত 17 বছর কারাবরণ কিংবা রাজনৈতিক নানা চাপে কখনোই নতি স্বীকার করেননি বেগম খালেদা জিয়া। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন গণতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। ওনার যদি ওই মুহূর্তগুলোতে যেই ধরনের চাপ সৃষ্টি হয়েছে, ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে, ওই চাপের প্রতি তারা নতি স্বীকার করেছে। অনেক রাজনৈতিক দল, আমার বলার দরকার নেই, আপনারা বুঝতেছে, এটা একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করে। দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যখনই দেশের রাজনীতিতে সংকট কিংবা মানুষের অধিকার হরণ হয়েছে, তখনই রুখে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার জীবদ্দশায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখে। পরে দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। সেই আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। প্রতিটি মানুষের আশা, এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা সহ সারা দেশে বিএনপির দোয়া মাহফিলের আয়োজন চলমান।
রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গণটিকা দেওয়ার প্রায় 3 মাস পরও হামের আক্রমণ থামছে না, বাড়ছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 900। চিকিৎসকরা বলছেন মাইক্রো প্ল্যানিং করে টিকা দিতে পারলে এখনও হাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাদের মতে শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও হাম মোকাবেলা কঠিন হয়ে পড়েছে। বলেন এখনও টিকার আওতায় আসেনি অনেক শিশু। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়াতের রিপোর্ট, বিস্তারিত। যে ছোট্ট মুখটায় সারাদিন হাসি লেগে থাকার কথা, আজ সেই মুখটা জ্বরে ক্লান্ত আর নিস্তেজ। অসহায় চোখে শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। টাঙ্গাইল থেকে আসা এই ছোট্ট শিশুটির নাম মুনতাহা, বয়স মাত্র 9 মাস। এই 9 মাস বয়সে কথা ছিল শিশুটি দাপিয়ে বেড়াবে সারা ঘর। তবে এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। গত 4 দিন যাবৎ ভর্তি ছিলাম ওইখানে। 4 দিনে মানে ডাক্তার গতকালকে বললো যে ভালো অনেকটা কমে গেছে, তখন মানে আমাদের বেটে দিয়ে দিল। কিন্তু আসার পরে আজকে মনে হতেছে যে আমরা মানে ডাক্তার বলতেছে যে ভালো আছে, কিন্তু আমরা ভালো পাচ্ছি না। মুনতাহার মতো এমন অনেক শিশু হাসপাতালের বিছানায় হাম নিয়ে কাতরাচ্ছে। অভিভাবকরা বলছেন এখনও জেলা উপজেলা পর্যায়ে হাম চিহ্নিত করতে সময় লাগছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি শিশু। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু হয়েছে প্রায় 900। বাবু বেশি অসুস্থ ছিল, তাই জন্য ঢাকা নিয়ে আসছি। আজকে ঢাকা 4 দিন যাব, অনেকটা আল্লাহ রকমতে সুস্থ হয়েছে। এই 10 দিন হইতে যাই জ্বর, ঠান্ডা জ্বর আছে তো এইতে ডাক্তার দেখাইছি। এখন এখানে তো আবার যাই অনেক সিরিয়াসভাবে যাই অসুস্থ। গত বৃহস্পতিবার দিন আসছিলাম, ডেঙ্গু, হাম প্লাস নিউমোনিয়া, ওই বুকের ইনফেকশন এগুলো নিয়ে। এখন আজকে 8 দিন। জ্বর ছিল 7 দিন, গেছে শনিবার থেকে সকালে হাম দেখছিলাম। হাম দেখে রবিবার দিন দুপুরে 1টা বাজে আমরা এখানে ভর্তি হয়েছি। হাম ভালো হয়ে গেছে, আর হলো শ্বাসকষ্ট আছে দেখা ম্যামরা রাখছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, এখনও অনেক জায়গা ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হয়নি, যার কারণে এখনও হাম নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণ আনার জন্য আমি মনে করি 1 নম্বর হলো ভ্যাকসিনেশন মাস্ট, এবং পকেট খুঁজে 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 বাড়ি বাড়ি গিয়ে এটা মানে সার্চ করা যে এই বাচ্চারা ভ্যাকসিন দিছে কিনা। কারণ অনেক সময় সচেতন না মারা, যে তার ভ্যাকসিন দেওয়া হয়, না দেওয়া থাকলে সেন্টারে পাঠান। আর দ্বিতীয়ত হলো ব্রেস্ট ফিডিংয়ের উপর জোর দিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, গবেষণা সংস্থার তথ্যে বিভ্রান্ত হয়েছে সরকার। আরও যাচাই বাছাই করে টিকা নিয়ে মাইক্রো প্ল্যানিং করা দরকার, না হলে টিকার সফলতা আসবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যদি সেই বস্তি এলাকায় তারা মানে দিনের পর দিন এসে সেখানেই টিকাদান কেন্দ্র করতেন, তাহলে ওই বাচ্চাগুলো সকালে না হয় বিকালে না হয় সন্ধ্যা তারা টিকাটা দিয়ে যেত। সেটা এবারে করা হয়নি। টিকা আনার পরেও যে টিকা এখনও পর্যন্ত ঘাটতি আছে, এটা তো স্বীকার করতে রাজি না। এবং সবচেয়ে বড় কথা, ইউনিসেফ বলেছে এখন থেকে 2 মাস আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটাকে খুবই বিভ্রান্ত করেছে সরকারকে। কারণ স্বভাবতই ইউনিসেফের কথা, WHO-র কথা সরকারের নীতি নির্ধারণ করে এবং জনগণ অধিক মাত্রায় বিশ্বাস করে। তারা যখন এভাবে একটা মানে অসম্পূর্ণ তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, সেটা তো তারা ক্ষতিপূরণ করা উচিত। 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি বলেও মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন তারা স্বীকার করছে অনেক দিন পরে যে কোনো কোনো জায়গায় 95% শিশু টিকা পায়নি, বিশেষ করে যারা বঞ্চিত শিশু। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য কাউকে যেন দেশের বাইরে যেতে না হয়, কিংবা আর্থিক কারণে কেউ যাতে স্বাস্থ্যসেবা বঞ্চিত না হয়, এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিশুদের জন্য অক্টোবরে 200 শয্যার 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার। এছাড়া হেলথ কার্ডের মাধ্যমে দেশে একটি কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার কাজও শুরু হয়েছে বলেও জানান তিনি। মস্তিষ্ক, মেরুদণ্ড ও মানবদেহের স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় 2006 সালে রাজধানীতে নিউরোসায়েন্স হাসপাতাল করার উদ্যোগ নেয় বেগম খালেদা জিয়া সরকার। দীর্ঘদিন পর তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন হাসপাতালটির দ্বিতীয় ভবন উদ্বোধনে। 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবনে থাকছে ICU, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সহ নানা সুবিধা।
প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ, খোঁজ নেন রোগীদের বিদ্যমান সুযোগ সুবিধার। তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা কেবল মৌলিক অধিকার নয়, এটি জাতির অর্থনৈতিক ও উন্নতির চাবিকাঠি। স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সবার জন্য সমানভাবে প্রাপ্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রান্তিক পর্যায়ের রোগীদের কষ্ট কমাতে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। চিকিৎসক, রোগী ও রোগী স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয়, তবে সরকারের কোনো চেষ্টাই কাজে লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রেডে গ্যাস সরবরাহ বেড়েছে। এতে টানা প্রায় 3 সপ্তাহ সংকটের পর রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপুরের পর অনেক বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ, তবে স্বস্তি ফেরেনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মগবাজার, কুড়িল ও খিলক্ষেতের বিভিন্ন স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস দিতে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চালকদের। ভোরেই ফিলিং স্টেশনে হাজির চালকরা, কিন্তু সময় গড়ালেও কমেনি গাড়ির সারি, কাটেনি ভোগান্তি। শনিবার সকাল থেকে মগবাজার, কুড়িল ও খিলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি। এই যে রাত্রেও ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 120 টাকার বা 100 টাকার গ্যাস পাই, একটা ভাড়া মারলে পরে গ্যাস কমে যায়। 50টা, 60টা, 70টা এর উপরে গ্যাস আমরা নিতে পারি না স্যার, এই অবস্থা পাম্পের। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনেই। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর সরাসরি প্রভাব পড়ছে রোজগারে। পাম্প পর্যন্ত যাই, তখন বলে লাইনে গ্যাস নাই, তখন আমাকে কি পরিস্থিতি হয়। আমি মনে হয় সারা রাত্র ফাঁস হয়ে যায় গ্যাস নিতে। আমাকে চলতে ফিরতে খুবই অবস্থা খারাপ। তীব্র গরমের ভিতরে যে আমরা এই যে 2.5 ঘন্টা 4 ঘন্টা পর গ্যাস নিতে আইসা গ্যাসের পাম্পে গ্যাসের প্রেশার নাই। কর্তৃপক্ষ তো বুঝতে চায় না, সবাই পায়, তোমরা কেন পাও না? যে কোনো অবস্থায় সম্ভব সরকারের কাছে বিনীত আবেদন, এই সমস্যা দ্রুত সমাধান করেন। এদিকে টানা প্রায় 25 দিনের সংকটের পর মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটি পূর্ণ সক্ষমতায় এবং অন্যটি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়িতে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে গ্যাসের চাপ ও সরবরাহ, ফলে রান্নাসহ নিত্যদিনের কাজে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনায় যারা গাফিলতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে রাজধানীর সবুজবাগের বড়দেশ্বরী কালীমাতা মন্দিরে বৃক্ষরোপণ ও মৎস্য উপমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। জানান, শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, নেতাকর্মীদেরও সচেতন হতে হবে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন,
মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে দেশে আর কোনো সমস্যা থাকবে না। যারা এই মাদকের সাথে জড়িত, সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনেন। বর্জ্য নিয়ে কোনো রকম গাফিলতি যদি করেন, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। দুর্নীতি, চাঁদাবাজ যদি এটা বন্ধ করা যায়, দেশের অর্থের কোনো সমস্যা নাই। রাখাইনে পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাই সাপেক্ষে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। তাদের দাবি, বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে 8,28,824 জন রোহিঙ্গার তালিকা। 31 জুলাই পর্যন্ত যাচাই বাছাই শেষে এর মধ্যে 4,26,000 জনের পরিচয় যাচাই বাছাই করা হয়েছে। মিয়ানমারের দাবি, এর মধ্যে 3,08,797 জন রাখাইনের বাসিন্দা ছিল। 4,241 জন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত বলে দাবি তাদের। বাকি 1,13,000-এর পরিচয় শনাক্ত করতে পারেনি নেপিত। 10 লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ায় দাবি অস্বীকার করেছে মিয়ানমার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে জানায়, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা 5,40,000-এর কিছু বেশি। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে মিয়ানমার। রোহিঙ্গা সংকটকে দুদেশের অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে আন্তর্জাতিক ইস্যু বানানোর প্রচেষ্টায় অসন্তোষ প্রকাশ করেছে দেশটি। দর্শক, এই ছিল যমুনা নিউজ অ্যাপ।